গল্প সন্ধানের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে আমার নমস্কার জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন আমাদের অতি প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মরীচিকা। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প মরীচিকা। কাল রাত্রে গ্রামের লোকের ঘুম হয় নাই ভালো। আজ চাটুর্যগিন্নির নাতনিকে দেখিতে আসিবার দিন। গ্রামশুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত। কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দেই যে এদের ঘুম না হইবার একমাত্র কারণ তাহা নয়। ছোট্ট গাঁ, সব শুদ্ধ ঘর 50 লোকের বাস। কেহ বিদেশে যায় না, চাকুরি করে না, পরিবার দরকারও নেই। সামান্য জমি জমাটুকু নাড়িয়া চাড়িয়া প্রত্যেকে একরকম দিনপাত করে। পূর্বে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কিছু জানেও না, জানিবার জন্য মাথাও ঘামায় না। তাই কাল যখন জানা গেল চাটুর্যে বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলকাতার ছেলে ও কলেজে শিক্ষিত, তখন এই অদৃষ্টপূর্ব জীবটিকে দেখিবার ও তাহার সহিত কথাবার্তা কহিবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপাইয়া উঠিল। তাছাড়া যে বর সেই স্বয়ং আসিতেছে নিজের চোখে পাত্রী দেখিতে। আজকালকার ছেলের তাই ধরন। রেল স্টেশনে শেষ রাত্রে গরুর গাড়ি গিয়াছে, বেলা 10টার মধ্যে এখানে পৌঁছাইয়া যাইবে। রায়বাড়ির চণ্ডীমণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালি স্তূপ সরাইয়া নতুন মাদুর বাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে, কারণ চাটুর্যে বাড়িতে বাহিরের বসিবার ঘর নাই। পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের যাত্রাদলের ছেলেরা কয়দিন হইতে গান বাজনার তালিম দিয়াছে। একটি ছোকরা মামার বাড়ি বেড়াইতে গিয়া কলের গানে রিজিয়া ও বখতিয়ারের অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল। গ্রামের আবাল বৃদ্ধ বনিতাকে বহুবার শুনাইয়াছে। আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর হইয়া আছে। সকাল হইতে চণ্ডীমণ্ডপের লোকজনের জটলা। তাহারা ঘন ঘন তামাক খাইতেছে ও নানা বিষয়ে গল্পগুজব করিতেছে। বিশ্বাস মহাশয়ের এক দুঃসম্পর্কে ভাই কলকাতায় কোন গদিতে বিল সরকারে চাকুরি করিত। কলকাতার গল্প বিশ্বাস মহাশয় তাহার মুখে অনেকবার শুনিয়াছেন। সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ ও কৌতূহলী শত্রুমণ্ডলীর সম্মুখে বলিতেছিলেন। পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়ে দেখাইয়া বলিল, ওই যে গরুর গাড়ি ফিরেছে। মানসারের আগুলে পড়ে চুলির পাতটা বুঝে গিয়েছে কিনা, তাই ঘুরে আসছে বোধ হয়। সকলেই গরুর গাড়িটা দেখিল, কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে। গরুর গাড়িটা ঘুরিয়া পিছনের পথ দিয়ে আসিতেছিল, কেহই দেখিতে পাইল না ছোয়ের মধ্যে লোক বসিয়া আছে কিনা। মিনিট 5-6 পরে কলেজে ছেলেটা আসিয়া মাদুরে বসিয়াছে। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়। ছেলেটির বয়স 23-24 কি 1-8 বছর বেশি। রং ফর্সা, গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর, চোখে চশমা। সে বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথম ট্রেনটা ফেল হইবার গল্প করিতেছিল। সবাই হাঁ করিয়া শুনিতেছিল। প্রথমে যদুঘরের কীর্তন গান শুরু হইল, তারপর দুলাল মুখুজ্জে শ্যামা বিষয়ে গাহিলেন। একজন বেহালা বাজাইল, তারপরে রেজিয়া ও বখতিয়ার। গ্রামের সাতকড়ি মুখুজ্জে এইবার তাঁর ছেলে 3টিকে সঙ্গে লইয়া চণ্ডীমণ্ডপে উঠিলেন। সাতকড়ি লেখাপড়া আদৌ জানেন না, গোলাঠানে সম্বৎসর চলিয়া যায়, সুতরাং চাকুরির ধারও ধারেন না। কিন্তু তার ঝোঁক গান বাজনার দিকে। 5টি ছেলের একটিকেও লেখাপড়া শেখান নাই, গান বাজনা শিখাইয়েছেন। এবং যেসব গ্রাম মজলিসে অন্য গ্রাম হইতে 2-5 জন বাহিরের লোক আমদানি হয়, সেসব স্থানে ছেলে কয়টিকে সঙ্গে লইয়া একখানি কম দামি বেহালা হাতে সাতকড়িকিয়া হাজির হন। ইনি আসন গ্রহণ করিয়াই সেজে ছেলে বসন্তকে বলিলেন, আহা বাবা,
রজনের থলিটা আনতে ভুল হয়ে গিয়েছে। একবার দৌড়ে যাও তো বাড়ি, চালের মুড়োয় তোলা আছে। বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়ে নামিয়া গেল। অন্য সময় হলে সে বাবাকে দু কথা শুনাইত, কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোক সম্মুখে তাহার সাহসে কুলাইল না। গেন, বসন্তের ডাক নাম। আজকাল যা কীর্তন গায়, চমৎকার। রাসু অধিকারীর গান তো শুনেছি ঘেট গেছির বারবাড়িতে, তার চেয়ে কম নয়। আমার ছেলে বলে বলছি নে পদ্মপুরো, তা নয়। নজরটা ফেলে সে মুশকিল হলো কিনা, শোনাচ্ছি একখান, আসুন। পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত। তিনি গান বাজনা বিশেষ বোঝেনও না, তবুও সাতকড়িকে খুশি করবার জন্য কহিলেন, আহা, হিরে টুকরে ছেলে তোমার বসন্ত, ওর গলা শুনিনি আমি। কোজাগরি পূর্ণিমার দিনে মহিমদার বাড়িতে গাইলে, আহা, যেমন গলা তো তেমনি তাল বোধ। সাতকড়ি ছেলে তিনটিকে চারিধারে বসাইয়া নিজে মধ্যে বসিলেন। ইতিমধ্যে রজন আসিয়াছিল, গান শুরু হইল। আর একটু ঠায় ধর বাবা, বলিয়া সাতকড়ি গর্বিত হাসি মুখে ও প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিধারে চাহিতে লাগিলেন। গান একে একে অনেকগুলি হইল। সাতকড়ি বড় ছেলেকে একবার ফরমাইশ করিয়া বলেন, মানু, গা তো সেই ও গো শ্যামপূর্ণমণি। বড় ছেলে শেষ হইলে আবার সেজ ছেলেকে ফরমাইশ করিতেছিলেন, ধার দেখি বাবা, মম মানুষ সুখ পাখি, অনেক দিন শুনিনি তোর মুখে। কৈলাস খুড়া, একটু ঠেকা দিয়ে যা না, ভালো গানখানা। সাতকড়ি ছেলেদের লইয়া আসিবার পরে আসরে আর কেহ আমল পান নাই। সাতকড়ি নিজের ছেলেদের নিজে বাহবা দিয়া, হাসিয়া, চোখ বুঝাইয়া, ঘাট দোলাইয়া, ফরমাইশ করিয়া এমন জমাইয়া তুলিলেন যে আর কাহারও আমল পাইবার জো ছিল না। খানিকটা পরে আগন্তুক শহরের ছেলেটি কি কথায় কথায় কলেজের গল্প তুলিল। সে নূতন কলেজে ভর্তি হইয়াছে, বয়স অল্প, দেখিতে সুশ্রী। এ ধরনের অজপাড়াগাঁয়ের লোকজনের মাঝখানে কথা বলিয়াও সুখ আছে। তাহার ইংরেজি পুকনি মেশানো কথাবার্তায় সাতকড়ি ভয় খাইয়া গেলেন। ছেলেটি বলিতেছিল, এসব পাড়াগাঁয়ে সেসব কেই বা বোঝে? এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে? কলেজে আজকাল মেয়েরাও পড়ছে, MA BA পর্যন্ত পাশ করছে। সেসব দিন কি আর আছে? দেখে আসুন একবার কলকাতায় গিয়ে। মেয়েদের এত লেখাপড়ার কথা গ্রামে কেউ শোনে নাই। কৈলাস ভট্টাচার্য বিস্ময় সুরে বললে, মেয়েরা MA BA পাস দিচ্ছে? বলো কি বাবাজি? কই, এ কথা তো শুনিনি। এই পাড়াগাঁয়ে বসে শুনবেন কোথা থেকে? ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি, সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না। ওদিকে সাতকড়ি মুখুজ্জে একটু অপ্রতিভ হইলেন। শুধু অপ্রতিভ নয়, কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করলেন। পাঁচটি ছেলের কোনোটিকেই তিনি লেখাপড়া শেখানোর কোনো চেষ্টাও করেননি। গান বাজনা শিখিলে ভদ্র সমাজে, মজলিসে সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাইবে, এতদিন তিনি ইহাই জানিয়ে আসিয়াছেন। ছেলেগুলিকে সেই অনুসারে মানুষ করিয়াছেন। উলবেরের বাহিরে বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত, তাহাদের খোঁজও তিনি জানিতেন না। তিনি নিঃশব্দে তার বেহালাখানা খেরোর খাপের মধ্যে পুরিলেন। রজনের থলিটি সবার অলক্ষ্যে বড় ছেলের হাতে তুলিয়া দিলেন। একটু পরে জলযোগের ডাক পড়িল। ইহাও কেবলমাত্র ভাবী পাত্রের জন্য নহে, গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য। ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখিল। দেখিয়া একটু নিরাশ হইল। 4-5খানি খড়ের বড় বড় ঘর, সামনের উঠানে বড় বড় গোটাকত গোলা, দক্ষিণে একটা পুকুর, একটা বাতাবি লেবু গাছ ও গোটাকত নারিকেল গাছ। পাত্রী দিদিমা বাড়ির কর্ত্রী, তিনি গ্রাম শুদ্ধ সকলকে আদর করিয়া বসাইলেন, জলযোগের ব্যবস্থা করিলেন। ক্রমে বেলা চড়িয়া গেল। মধ্যাহ্নভোজন বিটিতে 2টা বাজিল। ছেলেটি একটু অবাক হইল ইহাদের ভোজনের পরিমাণ দেখিয়া।
একটা 15 বছরের বালকও যাহা খাইল তাহা তার নিজের 3 বেলার খোরাক। বেলা যখন 5টা, তখন কৈলাস ভট্টাচার্য আসিয়া বলিলেন, বাবাজি, হ্যাঁ হ্যাঁ, ওঠো একবার, মেয়েটিকে দেখো। বাবাজি বলি, তোমার সঙ্গে তো সম্পর্কই বাঁধলো, মেয়ে দেখে অপছন্দ হবে না। তবে এই তো শহর বাজার নয়, একটু আধটু যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বই কি। এসো বাবাজি, এসো। আবার চাটুর্যে বাড়ির চণ্ডীমণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে। অতীক দেখিয়া মনে হয় অদ্যকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেক কাল ঘটে নাই। অন্তত আগন্তুক ছেলেটির তাহাই মনে হইল। নতুবা গৃহস্থ বাটিতে মেয়ে দেখানোরূপ সামান্য ব্যাপারে গ্রামশুদ্ধ লোকের এত উৎসাহ কেন? মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল। বেশ স্বাস্থ্যবতী, রং খুব ফর্সা না হইলেও মানানসই, মুখশ্রী সুন্দর, বড় বড় চোখ। কেবল ইহাতে চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল না। পাতা কাটা খোঁপা শহর হইতে কোন কালে উঠিয়া গিয়াছে, আর ইহারা সেটাকে এখনো ফ্যাশন বিবেচনা করে। তাছাড়া অত গহনা কেন গায়ে? গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে। দিদিমা সজল চোখে বলিলেন, ওকে না গিয়ে দাদা ভাই, ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই, এ আমি বড় গলা করে বলতে পারি। ওরা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, মেয়ে তখন 3 মাসের। সেই থেকে আমার কাছে মানুষ। আমারও তো ছাড়া আর কেউ নেই। ওর বাবা খোঁজও নেয় না। সে আবার বিয়ে করেছে, ছেলেপুলেও হয়েছে, সে এদিক মারায় না। তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তি হই, তারপর যা রইল সবই তোমাদের। কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না। আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি। কৈলাস ভট্টাচার্য বলিলেন, এই গায়ে কখনো কেউ চাকরি করেছে বউ ঠাকুর? আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন, তারা তো ছিলেন গায়ের মালিক, মাথার মণি। আমাদের কর্তারা কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি? রাম, এই যে দেখছো বাবাজি, উত্তরে মাঠ, এসব লাখরাজ, একেবারে সে রতনপুরের নীলকুঠি পর্যন্ত। তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই, বউ ঠাকুর নাচেন মেয়ে মানুষ, তাই চাষবাস হয় না। নইলে 60-70 বিঘে খাসে আমন ধানের জমি রয়েছে, 2টো বড় কুকুর রয়েছে, চাষ করলে ভাবনা কিসে। এই দেখছি বটে খড়ের ঘর, এ গায়ে সকলেই এদের প্রজা। ছেলেটির নাম সুরেন। আহারাদির পরে সে বাড়ির চারিধারে ঘুরিয়া দেখিল, কলিকাতায় থাকিবার আজকাল বড় কষ্ট। পড়াশোনা শেষ করিয়া চাকুরির বাজারও সুবিধা নহে। যদি এখানে বিবাহ করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায়, এই পল্লীগ্রামের শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম হইতে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটিবে এখন। সুরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা, এই জমিটা পড়ে আছে কেন ভট্টাচার্য মশাই? ওই যে তোমাদের বললাম বাবাজি, এদের বাড়িতে চাষ করার মানুষ কয়। বুড়ি একা তো সব দিক দেখতে পারে না। তোমার সঙ্গে যদি বিধাতা যোগাযোগ ঘটিয়ে দেন, তবে তুমি এসে সব নিজের হাতে নাও না। তোমায় তাহলে কি কারো চাকরি করতে হবে? পায়ের ওপর পা দিয়ে চাটুর্যেদের 7 পুরুষ এই বিটেতে দুধ ঘি খেয়ে কাটিয়ে গিয়েছে, তোমারও কারো।
সুরেন নিজের মেষের কথা ভাবিতেছিল, জানলাহীন ছোট্ট ঘরটার কথা ভাবিল। হাওয়া কোনো কালে খেলে না, গরমে অর্ধেক দিন রাত্রে ঘুম হয় না। এতটুকু এক টুকরো মাছ, বিস্বাদ ডাল, ততোধিক বিস্বাদ তরকারি। একদল লোক খাইয়া উঠিয়া গেলে তাহাদের উচ্ছিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার উপর আর একদল লোক খাইতে বসিয়া যায়। দেয়ালের গায়ে আশোলা চলাচল করে। এসব কথা ভাবিয়া দেখিল। এইখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন, নিজের লোকজন, নিজের হুকুম মতো সকলকে খাটানো। সে দরিদ্র ঘরের ছেলে, এসব তো তাহার কাছে স্বর্গের মতোই নাগালের বাহিরের জিনিস। মন্দ কি? আইন পাশ করিয়া কি হইবে? এই তো বেশ। মহা উৎসাহে সে ভট্টাচার্য মশাইকে বিষয় আশয় সংক্রান্ত আরও প্রশ্ন করিতে লাগিল। কলমের বাগানগুলো কোন দিকে, প্রত্যেকটাতে কতগুলি করিয়া গাছ, পুকুরগুলো কি মাছ ছাড়িবার উপযুক্ত আছে? বেলা খুব পড়িয়া আসিয়াছিল। নিকটের বিলের ধার হইতে চড়িয়া গরুর দল কর্দমাক্ত গায়ে বাড়ি ফিরিতেছিল। সান্ধ্য হাওয়ায় তালগাছে বাবুই পাখির বাসা দুলিতেছে ও শুকনা তালপাতার ফরমর শব্দ হইতেছে। সুরেন একা একটু বেড়াইবার জন্য দক্ষিণে মাঠের রাস্তাটা ধরিল। কৈলাস ভট্টাচার্য এবার সঙ্গে সঙ্গে আসেন এটা সে চায় না, কিন্তু ভট্টাচার্য মশাই খোশগল্পের শ্রোতাকে তো সহজে ছাড়িয়া দিতে রাজি নন। তিনিও সঙ্গে সঙ্গে চলিলেন। শুধু এই রত্নপুরের ঘরের মাঠটা সালিয়ানা 300 টাকা আয় ছিল বাবাজি। 12 যে কিনি তো বোঝেন না, কে ঠকিয়া সেটা 12 ভূতে খাচ্ছে। তুমি দেখে শুনে খাস আদায় করবে, শিখিয়ে দিলাম তোমায়। সন্ধ্যার পরে আবার অনেকে চণ্ডী মণ্ডপে জড়ো হইল। সুরেন এবার যেন এখানকার এই সকল আনন্দস্রোতে নিজেও ভাসিয়া গেল। সাতকড়ির বেহালা 2-3 বার ফরমায়াস করিয়া শুনিল, তার ছেলের কীর্তনের তারিফ করিল। সাতকড়ি বলিল, এইসব গায়ে সব ছেলেরা আমায় ধরেছে, তোমায় বলতে সাহস করে না বাবাজি। এবার ওরা একটা শখের দল খুলছে, তোমায় কিছু চাঁদা দিতে হবে। তিনি আরও কি বলিতে যাইতেছিলেন, এমন সময় একটি লোক হাসি মুখে চণ্ডী মণ্ডপে উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার করিল। সাতকড়ি বলিলেন, এসো মাস্টার, বসো বসো। স্কুল ছেড়ে দিয়ে এলে? শোনেন বাবাজি, এর সঙ্গে তোমার আলাপ নেই তো? ইনি পাশের গায়ে স্কুল খুলেছেন, ও ভালো মাস্টার। নিবাননীকে ইনি একবেলা ইংরেজি পড়া। মাস্টার সুরেনের দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিল। তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না। এমন তেল মাখিয়াছে যে কানের পাশ করাইয়া পড়িতেছে। মুখ পানে লাল, বোকার মতো হাসিটা। হ্যাঁ, সে ইংরাজির অধ্যাপক বটে। ভাবিপত্নীর ইংরাজি শিক্ষাটা হইতেছে ভালোই। মাস্টার জুটিয়াছে যখন এমন। মাস্টার বসিয়া বসিয়া বক বক করিতেছিল। নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কে ছাড়ে? কি করিয়া নিভাননীকে অক্ষর চিনাইল, কি করিয়া ABC লিখিতে শিখাইল, সেই সব বলিল। মাস্টারের কথা শুনিয়া সুরেনের মনে হইল ফার্স্ট বুকের ঘোড়ার গল্প তার ইংরাজি ভাষাজ্ঞানরূপ সৌধের সর্বোচ্চ। অতএব ছাত্রীর বিদ্যা কিরূপ হইতেছে তাহা সহজেই অনুমান করা যাইতে পারে। কিন্তু কি করিবে সে? এই দূর পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়েকে জীবনসঙ্গিনী করিয়া লওয়া ছাড়া গত্যন্তর নয়। মেষের দেনা মিটাইতে না পারিলে আগামী মাসে ছাড়িতে হইবে। চারিধারে বন্ধু বান্ধব মহলে দেনা। কলিকাতায় আর কতদিন টিকিয়া থাকা চলিবে? ভাগ্যে সে মেয়েটির বাপের এক বন্ধুর নিকট হইতে মেয়ের সন্ধান পাইয়াছিল। তিনিও তাহার মেশেই থাকেন। তাহার চিঠি লইয়া এসে এখানে আসিয়াছে মেয়ে দেখিতে। পান্টি ঘর, দেখিতে সুশ্রী, কলেজে পড়াশোনা করিতেছে, ইহাদেরও আপত্তি হইবার কথা নয়। কিন্তু একটা গোলমাল আছে, সে কথা এখনো পর্যন্ত সে কাহাকে বলে নাই।
কারণ কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই। সে অতি দরিদ্র, তাহার নিজেদের ঘরবাড়ি পর্যন্ত নাই। তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন, সেকালের ঘর জামাই। ইহাদের কথাবার্তায় সে বুঝিয়াছে, শিক্ষিত শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসায় থাকিবে, গাড়ি ঘোড়া চলিবে, গহনাগাটি পরিবে। ইহা মেয়ের দিদিমার একটা স্বাদ এবং সম্ভবত মেয়েরও। কিন্তু তাহার দ্বারা কোনো স্বাদই যে পূর্ণ হইবার নয়, সে কথা খুলিয়া বলা হয় নাই। সে বন্ধুবান্ধবের নিকট হইতে কাপড় জামা চশমা ধার করিয়া আনিয়াছে বলিয়া ও চেহারাটা সুশ্রী বলিয়া উহাদের পক্ষে ধরিয়া লওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে। ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না, কারণ তাহার মামারা সত্যই অবস্থাপন্ন। তার পিতামাতা ও ভাই বোনের সে বাড়িতে স্থান যে বাড়ির চাকর বাকরের চেয়েও নিচু, তাহা ইহারা বাহির হইতে বুঝিতে পারিবে কি? বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোকেরা। নানা দিক ভাবিয়া সে এখানে আসিয়াছিল। মেষের ভদ্রলোকটির মুখে সে সবই শুনিয়াছে। মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াইবে সত্য বটে, সে এখন নয়, বৃদ্ধার মৃত্যুর পরে যদিও। তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যাইবে। কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিবাহ করে, যদি সে কাহাকেও কিছু না ভাঙে, হয়তো ইহারা কোনো অনুসন্ধান করিবে না তাহার বিষয়ে। হয়তো বিবাহ হইয়া যাইবে, কিন্তু সে কাজের পরিণাম ভালো নয়। ইহার পর স্ত্রী পর্যন্ত তাহাকে অশ্রদ্ধা করিবে। রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠিল। নবীন পল্লী প্রকৃতি একটা রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করিয়াছে। সারা রাত সে ঘুমাইতে পারিল না। অত্যন্ত সহজেই এই বাড়ি, এই গ্রামের মাঠ, বন তাহার আপনার হইতে পারে। কি করিবে সে? পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্য প্রস্তুত হইল। কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্টাচার্য তাহাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন। সুরেনের আপত্তি তিনি শুনিলেন না। বলিলেন, বাবাজি, ভারী তো খাওয়াবো দুটো মাছের ঝোল ভাত, তার জন্যে কি তোমার ট্রেন ফেল করাবো আমি? সব সকাল সকাল হয়ে যাবে, এখন গাড়ি ধরিয়ে দেবার ভার আমারও। তুমি এখন থেকে আপনার জন্য হতে চললে দুটো না খাইয়ে কি ছেড়ে দিতে পারি? খাওয়ার আয়োজন সকাল সকালই হইল। দুধ, মাছ, দই সব চাটুর্যে বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছে। তাহাদেরই পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল। চাটুর্যে গিন্নিও উপস্থিত ছিলেন। কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। ছেলেটিকে সত্যই তাহার ভালো লাগিয়াছিল। দেখিতে সুশ্রী, বুদ্ধিমান, অমায়িক। লেখাপড়া জানা তো বটেই। নিভাননীর অদৃষ্টে এখন এমন বর জুটিলে তো এমন কপাল কি সে করিয়াছে? গরুর গাড়িতে উঠিবার সময় তিনি পথে খাইবার জন্য গাড়িতে ডাব, পেঁপে ও আম তুলিয়া দিলেন। বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলিয়া দিতে যাইবে ঠিক হইল। চাটুর্যে গিন্নি সুরেনের হাত দুটি ধরিয়া বলিলেন, দাদা ভাই, এ কাজ যাতে বৈশাখ মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে। নিবাননীকে তোমায় নিতেই হবে। দেখে শুনে তো সবই গেলে, তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও, এসে মেয়েদেরকে যেন আশীর্বাদ করে যান। আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই। গিয়েই পত্র দিও দাদা। সুরেন চলিয়া গেলে দিন কত গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল এবং সাতকড়ি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে। কৈলাস ভট্টাচার্য তো সকলের কাছে তাহার শতমুখে প্রশংসা করিয়া বাড়াইলেন। এক একদিন করিয়া সপ্তাহখানে কাটিয়া গেল। সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না। চাটুর্যে গিন্নি অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন। ক্রমে দিন 12 কাটিল, কোনো খবর নাই। সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচার্যকে দিয়া লিখাইয়া রেজিস্ট্রিপত্র দিলেন। আরও দিন কত কাটিল, সে পত্রের কোনো জবাব আসিল না।
চাটুর্যগিন্নি কৈলাস ভট্টাচার্যের কাছে গিয়া কাঁদিয়া পড়িলেন। কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিনকতক ভাগে কাঁঠালের ব্যবসা করিয়াছিল। বাড়তিনে কাঁঠালের চালান লইয়া কলকাতায় গিয়াছিল, সুতরাং তাহাকেই সুরেনের বাসার ঠিকানা দিয়া কলকাতা পাঠানো হইল। 3 দিন পরে রাম ফিরিল। কলকাতার মেশে সে বাবুটি একখানা পত্র দিয়াছেন, সেখানা সে বাবার হাতে দিয়া চুপ করিয়া রহিল। কৈলাস পত্রখানা খুলিয়া পড়িলেন, সুরেন বাঁচিয়া নাই। এখান হইতে ফিরিয়া দিন কতক পরে সে নিজের অর্থাৎ মামার বাড়িতে যায় পিতার সঙ্গে সব কথা খুলিয়া বলিতে। সেখানে কলেরা হইয়া মারা গিয়াছে। সময় কাহার জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না। পরের শ্রাবণে নিভাননীর বিবাহের দিন স্থির হইয়া গেল। পাড়ার বড়চণ্ডী মণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা হইয়াছে। দুপুরের পর হইতে গ্রামের ছোট ছেলেমেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছে। গ্রাম শুদ্ধ সবারই আজ চাটুর্যে বাড়ি নিমন্ত্রণ। শুদ্ধ ব্রাহ্মণ পাড়াটুকু যে তাহা নয়, শূদ্র ভদ্র সবারই। কৈলাস ভট্টাচার্য ব্যস্ত আছেন, কারণ চাটুর্যেদের পুকুরের সব ছোট মাছ বলিয়া মহিনপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হইয়াছে। মাছ এখনো আসিয়া পৌঁছায় নাই। বৈকালে বরের দল আসিল। বরের বাড়ি এদিকেই, গোটা 2 স্টেশন পরে। ইহাদের আনিতে বরের পালকি বাদে খান 5-6 গরুর গাড়িও স্টেশনে গিয়াছিল। বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি, 2-1টি বালকও আছে। মেয়েরা চণ্ডীমণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইয়াছিল। মেটে হাড়ির ভিতর দৃষ্টিপ্রদীপ লইয়া কৈলাস ভট্টাচার্যের স্ত্রী অপেক্ষা করিতেছিলেন। চাটুর্যগিন্নি একটু পিছনে দাঁড়াইয়াছিলেন। বরের পালকি পাকুড়তলায় নামাইল। বর পালকি হইতে বাঁধ হইল। বরকে এ পর্যন্ত এখানকার কেহ দেখে নাই। বরের জ্যাঠামশাই আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন। বয়স 40-এর কাছাকাছি হইবে, দোজপক্ষে বিবাহ করিতেছে এবং খুব ফর্সা না হইলেও কালো নয়, বেশ স্বাস্থ্য। মাথার সামনের দিকে একটা ছোট টাক। চাটুর্যগিন্নি অনেকক্ষণ হইতে এক দৃষ্টে পালকির দিকে চাহিয়াছিলেন। বৌঝিরা উলু দিয়া কলরব করিয়া উঠিলে তাহার যেন চমক ভাঙিল। তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না, আসিতে পারে না। তবুও পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন কেন, কে জানে। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।